নমস্কার বন্ধুরা, অঙ্কিতা গল্প স্টুডিওতে আপনাদের সবাইকে স্বাগত। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ দে মহাশয়ের একটি ছোট্ট গল্প। লেখক বিকাশ দে মহাশয়ের জন্ম আসামের ছোট্ট রেল শহর বদরপুরে 1956। প্রথম প্রকাশিত গল্প 1989 ইংলিশ নিডল ম্যাগে। উত্তর পূর্ব ছাড়াও ত্রিপুরা, কলকাতা, দিল্লি, মুম্বাই এই সব জায়গা থেকে ম্যাগ সংকলনে প্রকাশিত গল্পের সংখ্যা এখনো পর্যন্ত প্রায় 175। নিজস্ব গল্প সংকলন এই পর্যন্ত 9টি। গত অক্টোবর থেকে ইউটিউবে গল্প পাঠাতে শুরু করেছেন। পেশায় উনি একজন আসাম পিডব্লিউডিতে অ্যাকাউন্টস অফিসার ছিলেন। বিকাশদের আরো অনেক গল্প আমার চ্যানেলে অলরেডি আপলোড করা আছে, চাইলে আপনারা একটিবার শুনতে পারেন। গল্পগুলি হলো জীবন যেরকম, খোলা চিঠি, মৃত্যুর আগেও পরে, বউ মারা যাবার পর, অন্ধকারে আলোর রেখা, ভিন্ন রূপে ভালোবাসা, সূর্য পশ্চিম আকাশে, একদিন দুপুরে এবং বিউটি পার্লার, একটি অপ্রকাশিত উপন্যাস। অঙ্কিতা গল্প স্টুডিওর আজকের নিবেদন লেখক বিকাশ দে মহাশয়ের শিফন জর্জেট। তো চলুন গল্পটি শোনা যাক। একটা শিফন জর্জেট শাড়ি, দাম মাত্র 1500। পছন্দের এই শাড়িটাই সায়ন কিনতে দিল না। অপমানে ক্ষোভে অন্বেষা ফেটে পড়েছে, অথচ অনেক খোঁজাখুঁজির পরও শাড়ি পছন্দ হলো না। আশা ছেড়ে দিয়ে দোকান থেকে বেরিয়ে আসার সময় দোকানের ডান দিকের কোণে রাখা ম্যানিকিনের দিকে হঠাৎ চোখ পড়তে অন্বেষা উৎফুল্ল হয়ে উঠল। ঠিক এই রকম শাড়ি সে খুঁজছে, কিন্তু এতক্ষণ ধরে খুঁজেও এই রকম শাড়ি দেখতে পায়নি ঠিক নয়, সেলসম্যান দেখাতে পারেনি, অথচ অনেকক্ষণ ধরে চেষ্টা করেছে। আসলে সে কিরকম শাড়ি চাইছে এটাই সেলসম্যানকে বোঝাতে পারেনি। কি আশ্চর্য, দোকানে ঢোকার সময় কেন যে এত সামনে থাকা ম্যানিকিনকে দেখতে পায়নি। হয়তো কাস্টমারের ভিড়ে এটা আড়ালে পড়ে যাওয়ায় চোখে পড়েনি। ভাগ্যিস এখন পড়েছে। অন্বেষার সাথে সাথে ম্যানিকিনের শাড়িটা দেখিয়ে একজন সেলসম্যানকে জিজ্ঞেস করলো, এটা দাম কত? সেলসম্যান বলল, বেশি হবে না, তবুও দেখে সঠিকটা বলতে হবে। সেলসম্যান শাড়িটার আঁচলের কোণে সাংকেতিক চিহ্ন দেখে এসে বলল, 1495, ধরুন 1500। অন্বেষা বলল, শাড়িটার রংটা বেশ মিষ্টি। সেলসম্যান সায় দিয়ে বলল, ঠিকই বলেছে, এইরকম শাড়ি এবার বেশ চলছে, বেশ কয়েক পিস বিক্রি করেছি, কোয়ালিটি ভালো বলে। অন্বেষা বলল, একটা দেখাও তো, একটু বসুন। কথাটা বলে সেলসম্যান ভেতরে চলে গেল। বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি করছে। যে কাপড়গুলো কেনা হয়ে গেছে সেগুলোর দাম কাউন্টারে মিটিয়ে দিয়ে এসে সায়ন বলল, চলো কাল একটু আগে এসে যাব তোমার শাড়ি কিনতে। সাথে সাথে অন্বেষা বলল, শাড়ি পছন্দ হয়ে গেছে, দারুণ, তোমার ভালো লাগবে। সায়ন বলল, এতক্ষণ ধরে শাড়ি দেখেও পছন্দ হলো না, যাকে শেষ পর্যন্ত পছন্দ হয়েছে, ভালোই হলো, নিয়েছো? অন্বেষা বলল, আনতে গেছে। তাহলে নিয়ে আসুক, আমি এর ফাঁকে গিয়ে জিন্সের প্যান্টগুলো একটু দেখছি। কথাটা বলে সায়ন একটু দূরে চলে গেল। একটু পরে সেলসম্যান এসে বলল, সরি ম্যাডাম, 2-3 পিস ছিল, কিন্তু একটাও পেলাম না, বিক্রি হয়ে গেছে। একটু থেমে সেলসম্যান বলল, আসলে শাড়িটা ভীষণ চলছে তো। নিরাশ হয়ে অন্বেষা বলল, তাহলে? সেলসম্যান বলল, অন্য শাড়ি দেখুন, পছন্দ হলে নেবেন। একটু ভেবে অন্বেষা বলল, আচ্ছা এটা দেওয়া যায় না? পার্মানেন্ট কাস্টমারের কথা সহজে ফেলা যায় না।
মালিকের সাথে কথা বলে এসে সেলসম্যান বলল, আপনার পছন্দ হয়েছে, নিয়ে নিন, একটু বসুন, দিচ্ছি। কথাটা বলে সেলসম্যান ম্যানিকিনের কাছে গিয়ে পিন ক্লিপ সরিয়ে শাড়িটা ওপর দিক থেকে খুলতে শুরু করেছে। সায়ন এসে অবাক হয়ে জিজ্ঞেস করলো, এটা কেন খুলছো? সেলসম্যান বলল, ম্যাডাম এটাই চাইছেন। অন্বেষা বলল, এই শাড়িটাই পছন্দ হয়েছে, অন্য পিস পাইনি। সায়ন বলল, আরে এটা দেবে না। সেলসম্যান ভ্যাবাচাকা খেয়ে গেল। সায়নের গা ঘেঁষে অন্বেষা ফিসফিসিয়ে বলল, বেশি দাম নয়, তোমার রেঞ্জের ভেতরে, মাত্র 1500। সায়ন বলল, এটা নেব না। অন্বেষা নরম সুরে বলল, ভীষণ পছন্দ হয়েছে, আর এবার চলছেও খুব, একদম লেটেস্ট। শাড়িটা ম্যানিকিন থেকে প্রায় অর্ধেক খোলা হয়ে গেছে। কি করবে সেলসম্যান বুঝতে পারছে না। কয়েকজন কাস্টমার ব্যাপারটা কৌতূহলী দৃষ্টি নিয়ে উপভোগ করছে। অন্বেষার উদ্দেশ্যে সায়ন বলল, এখন চলো, কাল অন্য শাড়ি দেখা যাবে। পছন্দের শাড়িটা সায়ন কিনতে দিল না। নিজেকে অন্বেষার ভীষণ ছোট মনে হচ্ছে। স্বামীর একগুঁয়েমি ডিসিশনে সে শুধু অবাকই হয়নি, ব্যাপারটা কোনো মতে মেনে নিতে পারছে না। অপমানে, দুঃখে, ক্ষোভে তার কানটা লালচে হয়ে গেছে, চোখের কোণ ভেজা মনে হচ্ছে। চুপচাপ দোকান থেকে বেরিয়ে পড়ল। পেছনে সায়নও। বাইরে এসে সায়ন বলল, শাড়িটা কেন কিনতে দিইনি পরে বলবো। উত্তেজিত হয়ে অন্বেষা বলল, আমার সাথে কোনো কথা বলবে না। সায়ন বলল, অবুঝের মতো কেন এরকম করছো? ফুস করে অন্বেষা বলল, মানে দোকানে সবার সামনে সিন ক্রিয়েট করে যেভাবে আমাকে ছোট করলে, আর কোনোদিনও সেলসম্যানদের মুখ দেখাতে পারবো? তারপর কথা বলছো। শোনো, বললাম তো কোনো কথা বলবে না। তোমার আত্মীয় স্বজনদের জন্য এত হাজার হাজার টাকার কাপড় কিনলে আমি কোনো বাধা দিইনি, উল্টে খুশি মনে পছন্দ করে দিলাম। অথচ শুধু আমার বেলাতেই যত সব হিসেব। আমার কথাটা শুনবে তো? শোনার আর কিছু বাকি রাখলে? একটু থেমে অন্বেষার চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দিল, পুজোয় আমি কোনো কাপড় নেব না, জেনে রেখো। সায়ন কিছু বলল না। বাসায় ফিরে আসার পরও সায়ন 2-3 বার চেষ্টা করলো অন্বেষার রাগ ভাঙাতে, কিন্তু সে কোনো সুযোগই দিল না, একটি কথাও বলল না তার সাথে। বউরা যে যত শান্ত মিষ্টি স্বভাবের হোক না কেন, রেগে গেলে তার কাছে ঘেঁষা যায় না, এটা সবাই জানে। রাতে অন্বেষা কিছুই খেল না। সে রোজগেরে না হতে পারে, কিন্তু মান সম্মান সবার আগে। কোনো সময় কেনাকাটার ব্যাপারে বাড়াবাড়ির করার মতো মেয়ে সে নয়, আজও করেনি। মাত্র 1500 টাকার ব্যাপার, ভাবা যায়? সে এতটাই দুঃখ পেয়েছে, ক্ষুব্ধ হয়েছে, স্ত্রীর সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। সায়ন সাদাসাদি করলেও কোনো অবস্থায় সে একটু সুতোও নেবে না। দুর্গাপুজোর চুলোয় যাক। হয়ে বিছানায় ফিরে শুয়ে সে রাতটা কাটিয়ে দিল। পরের দিন ঘটনার রেশ টেনে সায়ন ইনিয়ে বিনিয়ে শুরু করতে চাইল। অন্বেষা গলল না। এক সময় সায়ন বলল, শোনো, শাড়িটা কিনিনি তোমার ভালোর জন্য। ছ্যাঁকা লাগা মন্তব্য শুনে অন্বেষা দপ করে জ্বলে উঠল, কিন্তু কোনো রকমে নিজেকে সংযত রেখে চুপ থাকলো। যদিও শারীরিক ভাষায় জ্বলে ওঠা স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। সায়ন এগোতেই পারল না। শাড়িটা না কেনার কারণ তাকে বলা গেল না। অন্বেষাও কিচ্ছু জানতে পারল না। কয়েক বছর আগের কথা। সায়নের এক বোন। বোনটা ছোট। বাবা যখন মারা যান, সায়নের তখন মাত্র 13+। এক সময় সে এইচএস ভালোভাবে পাশ করে ডিগ্রিতে ভর্তি হলো, কিন্তু কয়েক মাস যেতেই বুঝতে পারলো পড়াশুনো চালানো সম্ভব হচ্ছে না। কলেজের বেতন, টিউশনের, বইপত্রের খরচ, এসবের ধাক্কা সামলানো যাচ্ছে না। বাধ্য হয়ে পড়াশোনা ছেড়ে সে রোজগারের চেষ্টা করতে লাগলো। টিউশন করার সাথে পুজোর সময়
শিলিগুড়ি কলকাতা থেকে কাপড় এনে ব্যবসা করতে লাগলো। তবুও সংসার চালাতে মামার বাড়ি থেকে প্রায় সময় চেয়ে থাকতে হয়। চাকরিরও চেষ্টা করতে লাগলো। অবশেষে ডিসি অফিসে একটা চাকরি সে পেয়েই গেল। হোক না কেরানির চাকরি, সংসারটা টিকে গেল। বোনের বয়স হয়ে গেছে। সায়ন বিয়ের চেষ্টা করতে লাগলো। বোনটা বিয়ে ফেল। সেরকম পছন্দসই পাত্র খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেক খোঁজাখুঁজির পর একটা পাত্রের সন্ধান পাওয়া গেল, কিন্তু ওরা বেশ গরিব। বাবা প্যারালাইজড হয়ে ঘরে পড়ে আছেন। পাত্ররা দুই ভাই মিলে পাড়ায় বাবার দেওয়া গ্রোসারির দোকানটা চালাচ্ছে। ওদের এক বোন, বিয়ে হয়ে গেছে। গরিব হলেও পাত্র ও তার দাদা মায়ের সাথে কথা বলে সায়নের ভালো লাগলো। বোনের বয়স হু হু করে বেড়ে যাচ্ছে। আর দেরি করা উচিত নয় ভেবে সায়ন বিয়েতে রাজি হয়ে গেল। তার মা বোনও আপত্তি করল না। বোনের জামাই দীপক দাদার সাথে ব্যবসাটা বেশ ভালোই চালাচ্ছে। কয়েক বছরের মধ্যে সে বাজার এলাকায় একটা স্টেশনারি দোকান খুলে ফেলল। ঘর ভাড়া নিয়ে, সাথে পাড়ার গ্রোসারির দোকানটা তো আছেই, ওটা বড় ভাই চালাচ্ছে। দুটো দোকান, আয় বাড়তে লাগলো। বোনের সংসারের আর্থিক সচ্ছলতা দেখে সায়নের খুশি লাগছে। সায়ন তখনও বিয়ে করেনি, মাও জীবিত ছিল। বোনের বিয়ের পর চতুর্থ দুর্গাপুজো এসে গেল। সেই প্রথমবার বোন ও দীপককে কাপড় দিয়েছিল। আর দেওয়া হয়নি, মানে দিতে পারেনি। এবার মহালয়ার আগেই ওদের জন্য সায়ন কাপড় কিনতে শুরু করলো। যেই শাড়িটা বোন মিতার জন্য সায়ন পছন্দ করেছিল, সেই দোকানের সেলসম্যান এটা তখনই দিতে পারছে না, কিন্তু এটাই তার পছন্দ। সেলসম্যান সেলফ খুঁজে এইরকম শাড়ি আর এক পিসও পাচ্ছে না, অথচ নিজের হাতে 3 পিস রেখেছিল। নিশ্চয়ই পুজোর ভিড়ে কেউ জায়গা বদলে রেখে দিয়েছে। সেলসম্যান এসে বলল, আপনি কাল যে কোনো সময় আসুন, শাড়িটা খুঁজে বের করে রাখবো, এখন পাচ্ছি না। সায়ন বলল, কাল সকালের ট্রেনে আমি চলে যাচ্ছি। সেলসম্যান ভেতরে গিয়ে আরো কিছুক্ষণ খুঁজে নিরাশ হয়ে এসে বলল, না, পাওয়া গেল না, কালই আসতে হবে। সায়ন বলল, বললাম তো কাল সকালেই চলে যাব। একটু ভেবে সেলসম্যান বলল, তাহলে তো এই ম্যানিকিনের শাড়িটাই। খুশি হয়ে সায়ন বলল, হ্যাঁ, এটাই দিয়ে দিন। সেলসম্যান মালিককে একটু বলে এসে ম্যানিকিনের শাড়িটা খুলছে। জানাশোনা কাস্টমার। মালিক এদিক দিয়ে যাওয়ার সময় সায়নকে বললেন, কি এটাই পছন্দ হয়েছে? হাসি মুখে সায়ন মাথা নাড়ল। সেলসম্যান ম্যানিকিনের শাড়িটা খুলে ভাঁজ করছে। মালিক চাপা গলায় তাকে বলল, ফ্রি হয়ে এটাতে একটা শাড়ি পরিয়ে দেবে। মালিকের কথার উদ্দেশ্য বুঝতে সেলসম্যান ও সায়নের অসুবিধে হলো না। প্রায় 6 ফুট উচ্চতার অপূর্ব ম্যানিকুইন, যেন জীবন্ত নারী মূর্তি। অফ হোয়াইট মসৃণ শরীর, কালো রেশমি চুল, আকর্ষণীয় ঠোঁট, উদ্ধত দুটো বুক, নজর কাড়া গভীর নাভি কুণ্ডলী, টান টান নিতম্ব। এক কথায় শরীর গরম করা এই ম্যানিকিনকে নগ্ন অবস্থায় দেখার পর মেয়েরা লজ্জায় সংকোচে জড়সড় হয়ে নিজের বুকে শাড়ির আঁচল আরো জড়িয়ে দেবে। অবিবাহিত পুরুষ কাস্টমারের রাতের ঘুমে ব্যাঘাত ঘটতে পারে। পছন্দের শাড়িটা কিনে সায়ন দোকান থেকে বেরিয়ে পড়ল। অফিস থেকে ছুটি নিয়ে সকালে ট্রেনে সায়ন বোনের বাসার উদ্দেশ্যে রওনা দিল। এবার পুজোর কিছু আগে আদরের বোনটিকে কাপড় দিতে পেরেছে বলে তার কি যে ভালো লাগছে। মিষ্টি গোলাপি রঙের শাড়িটায় মিতাকে ভীষণ মানাবে। 2 বছরের ভাগ্নির জামাটাও সুন্দর। টুকটুকে বাচ্চাটিকে বেশ মানাবে। দীপকের শার্টটাও খারাপ হয়নি। ওরা এরই মধ্যে হয়তো সায়ন ও তার মায়ের জন্য কাপড় কিনে রেখেছে।
যদিও সে সবসময় মিতাকে বলে আসছে, প্রায় সময় তোরা এত টাকার কাপড় দিস। তার মুখ থেকে কথা প্রায় কেড়ে নিয়ে মিতা বলল, যতদিন পারবো দিয়ে যাব, তুই আমার একমাত্র ভাই, মাও আর কতদিন বাঁচবে বলতো। বিয়ের পর বাপের বাড়িতে উপলক্ষে কিছু দিতে পারলে সব মেয়েরাই খুশি হয়। সায়ন তাই বাধা দেয় না। ট্রেন এসে পৌঁছতে প্রায় 2টো বেজে গেল। স্টেশন থেকে নেমে বেশ কিছু জায়গায় যেতে হয়। দীপক সপরিবারে এখন বাজারেই থাকে। দাদা তার পরিবার নিয়ে গ্রামের বাড়িতেই থাকে। ট্রেন থেকে নেমে 1 প্যাকেট মিষ্টি কিনে সায়ন রিকশায় রওনা হলো। রাস্তায় দীপকের স্টেশনারি দোকানটার পরে ভাবলো একবার তার দোকানে ঢু মেরে যাবে। তাকে দেখে দীপক অবাক, খুশিও, বলল, কখন এসেছো? সায়ন বলল, এই মাত্র। এখনো বাসায় যাওনি? বেশ কয়েকদিন থেকে দুপুরে যাওয়া হয় না, পুজোর আগে ব্যস্ততা বেড়ে যায়, একেবারে ওই রাতেই যায়। এখন যেতে হবে শ্যাম্পুর কার্টেন আনতে। সায়ন রিকশা ছেড়ে দিল। কিছুক্ষণ পর কর্মচারীকে বলে দীপক দোকান থেকে বেরিয়ে পড়ল। সায়নকে নিয়ে বাসার দিকে পা বাড়ালো। দীপক বলল, আমাদের দেখে তোমার বোন অবাক হয়ে যাবে। সায়ন জিজ্ঞেস করলো, তোমাকে দেখি কেন? আরে ওই যে বললাম, আজকাল দুপুরে আর যায় না। ও। 15-20 মিনিটের মধ্যে তারা বাসায় এসে গেল। দীপক কলিং বেলের সুইচে আঙুল দিয়ে চাপ দিল। দরজা খুলতে দেরি হচ্ছে দেখে দীপক ভাবল মিতা বোধহয় কোনো কাজে বা বাথরুমে। কিছুক্ষণ অপেক্ষা করার পর অধৈর্য হয়ে দীপক পরপর 2-3 বার বেলের সুইচ টিপল। ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। দীপকের মাথা গরম হয়ে যাচ্ছে। মিতা খেতে থাকলেও তো উঠে এসে দরজা খুলে দিতে পারে, এই রকম হয়েওছে আগে। ঘুমিয়ে থাকলেও তো ভেঙে যাওয়ার কথা কলিং বেলের আওয়াজ শুনে। তার ভেতরটা যেন মোচড় দিয়ে উঠল, কি করবে ভেবে পাচ্ছে না। বাধ্য হয়ে তারা বাসার দেওয়াল ঘেঁষে বাইরের সরু পথ দিয়ে পেছন দিকে গেল। ভাগ্যিস পেছনের দরজাটা একটু ফাঁক দেখে বুঝতে পারল দরজার ছিটকিনি লাগানো হয়নি। তারা ঘরের ভেতর ঢুকে পড়ল। বেডরুমে গিয়ে দীপক ও সায়ন আটকে উঠল। মিতা বিছানায় পড়ে আছে, মুখে টাওয়াল গোজা, হাত পা বাঁধা, বাচ্চাটাকে চোখে পড়ছে না। সায়নের শরীরের তাপমাত্রা মুহূর্তে যেন থার্মোমিটারের সর্বনিম্ন দাগের বেশ নিচে নেমে গেল। হাত থেকে কাপড়ের প্যাকেটটা মেঝেতে পড়ে গেল। মিতা চোখ দিয়ে অন্য ঘরের দিকে ইশারা করছে, মুখে গোঙানির মতো অস্ফুট আওয়াজ। দীপক দৌড়ে ওই ঘরে গিয়ে দেখে স্টিল আলমারির আড়ালে তার স্টেশনারি দোকানের ম্যানেজার। মাথায় এক লাফে সব রক্ত উঠে গেল। হাতের কাছে কিছু না পেয়ে প্রায় দৌড়ে রান্নাঘরের দিকে ছুটল। সায়ন তাড়াতাড়ি বোনের মুখে গুজে দেওয়া টাওয়াল সরিয়ে হাতের বাঁধন খুলে দিচ্ছে। সুযোগ পেয়ে ম্যানেজার পেছনের খোলা দরজা দিয়ে পালিয়ে যাচ্ছে। তাকে ধরতে দীপক সবজি কাটার দা হাতে নিয়ে পাগলের মতো ধাওয়া করছে। দরজার চৌকাঠে হঠাৎ হোঁচট খেয়ে সে মুখ থুবড়ে পড়ে গেল। বেকায়দায় পড়ে গিয়ে দায়ের আগ ভাগের কিছু অংশ তার গলার ভেতরে কিছুটা গভীরে ঢুকে পড়ল। ফিনকি দিয়ে রক্ত ছুটছে। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছু পরে সব শেষ। ও, অন্বেষের পছন্দের শাড়িটা সায়ন কেন কেনেনি, এই আসল কারণটাই বলা হয়। অন্বেষা শাড়িটা কিনতে চাওয়ায় সেলসম্যান ম্যানিকিনকে যেভাবে প্রায় অর্ধনগ্ন করে ফেলেছিল তা দেখে সায়ন হঠাৎ আটকে ওঠে। কেন জানি মুহূর্তে তার চোখের সামনে ভেসে উঠল কয়েক বছর আগের ঘটনা। বোনের প্রায় অর্ধনগ্ন বিভৎস রূপ, আতঙ্কিত চেহারা, দীপকের গলায় ফিনকি দিয়ে ছোটা রক্ত, হাসপাতালের বেডে তার ছটপাটানি। অবশেষে এইসব পুরনো ঘটনা কিছুই জানে না কয়েক মাস আগে বিবাহিত অন্বেষা। নমস্কার বন্ধুরা, শেষ হলো গল্প পাঠ। কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো মন্দ যাই লাগুক না কেন অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে একটি লাইক করবেন, শেয়ার করবেন কাছের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে।
আর যেসব বন্ধুরা আমার গল্প শোনা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমার পরিবারের সদস্য হওয়ার অনুরোধ রইল।